आवर चैनल मास्टार्स ऑफ एडुकेशन। आज के आमी आलोचना करब रिसार्च एप्टीट्यूडेर आरो एकटी गुरुत्वपूर्ण टपिक हाइपोथेसिस निये, जेखाने आमी आगेर क्लासे आलोचना करेछिलाम रिसार्च प्रसेस निये। रिसार्च प्रसेस कोन स्टेपर पर कोन स्टेपटी एसे थाके सेई समस्त किछु नियेई आमी आलोचना करेछिलाम। तो आजकेर भिडियोते आमी आलोचना करब हाइपोथेसिस निये। এই হাইপোথেসিসের ক্ষেত্রে হাইপোথেসিসটি যে স্টেপটির পর আমাদের আসে সেটি হলো, প্রথমত আমাদের কি করতে হয় রিসার্চে আইডেন্টিফাইং দ্য প্রবলেম, তারপর রিভিউইং লিটারেচার, তারপর সিলেক্টিং রিসার্চ কোশ্চেন এবং অবজেক্টিভ এবং হাইপোথেসিস। অর্থাৎ 3 নম্বর স্টেপে আমরা করে থাকি কি হাইপোথেসিস। এই হাইপোথেসিস কি এবং হাইপোথেসিসের টাইপস কি এগুলি আজকে মূলত আমরা জানব। প্রথমেই চলে যাব স্লাইডে। হাইপোথেসিস কি? হাইপোথেসিসকে শুধু যদি বলতে চাই সংক্ষিপ্তভাবে, এ প্রেডিকশন বা হাইপোথেসিস হলো অনুমান, তাছাড়াও এ টেন্টেটিভ স্টেটমেন্ট, এছাড়াও ইট মাইট বি অ্যাকসেপ্ট অফ রিজেক্ট, অর্থাৎ এছাড়াও এটি হতে পারে অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড। তাছাড়াও একে আমরা বলতে পারি এডুকেটেড গেস বা এডুকেশনাল গেস। তাছাড়াও আরও বলতে পারি অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য সাম ফেনোমেনা, অর্থাৎ কোনো ঘটনার সম্বন্ধে যে অ্যাজাম্পশন বা অনুমান সেটাকে আমরা হাইপোথেসিস বলতে পারি। এবারে দেখব যে ডেফিনেশনের ক্ষেত্রে বা ডিফাইন কি করে করব আমরা হাইপোথেসিস। এটি অনেক কিছুর ক্ষেত্রে আমরা দেখতে পাই অনুমান করি, সেগুলো কিন্তু অনেক সময় হাইপোথেসিস হয় না। কিন্তু হাইপোথেসিস আর অনুমান এই দুটিকে আমরা কিভাবে আলাদা করব বা হাইপোথেসিসকে কিভাবে ডিফাইন করব। এখানে হাইপোথেসিস আর অনুমানের মধ্যে যদি আমি পার্থক্য বলি তাহলে প্রথমেই বলতে পারি হাইপোথেসিস এক ধরনের অনুমান, এডুকেশনাল অনুমান, যেটিকে কিনা আমরা কি করতে পারি, যেটিকে মেজার করতে পারি বা যেটিকে টেস্ট করতে পারি। কিন্তু আমাদের অনুমান, সাধারণ অনুমান যেগুলি, সেগুলিকে আমরা কি টেস্ট করতে পারি না। তো এবার হাইপোথেসিসকে যেভাবে আমরা ডিফাইন করব সেইগুলি যদি দেখি তাহলে প্রথমটি দেখতে পাবো ইট ইজ এ টেন্টেটিভ প্রপোজিশন, অর্থাৎ হাইপোথেসিস হবে টেন্টেটিভ প্রপোজিশন। তাছাড়াও দ্য ভ্যালিডিটি অফ এ হাইপোথেসিস ইজ আননোন, অর্থাৎ একটি হাইপোথেসিসের ভ্যালিডিটি রিসার্চারের কাছে কি থাকবে, আননোন থাকবে বা অজানা থাকবে। তাছাড়াও 3 নম্বরে ইন মাস্ট কেসেস ফর্মুলেটিং এ হাইপোথেসিস স্পেসিফাইজ দ্য লজিক্যাল রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল, অর্থাৎ বেশিরভাগ কেসে কি হয় হাইপোথেসিস ফর্মুলেট করে কিসের জন্য, স্পেসিফাইজ করার জন্য দুটি লজিক্যাল রিলেশনশিপের দুটি লজিক্যাল রিলেশনশিপ খুঁজে কিসের মধ্যে, দুটি ভ্যারিয়েবলের মধ্যে। এছাড়াও কি আমাদের হাইপোথেসিস অবশ্যই জেনারেলাইজড হয়, অর্থাৎ জেনারেলাইজেবল হয়ে থাকে, অর্থাৎ একটি হাইপোথেসিসের সঙ্গে বা হাইপোথেসিসের বিষয়ের সঙ্গে বা ঘটনার সঙ্গে অন্য কোনো হাইপোথেসিসে জেনারেলাইজ করতে পারি। তাছাড়াও ইট শুড বি সিম্পল, অর্থাৎ এটি সাধারণত সিম্পল হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে মূল আমরা যে বিষয়টি পেলাম হাইপোথেসিস কি, হাইপোথেসিস হলো একটি টেন্টেটিভ প্রপোজিশন বা টেন্টেটিভ স্টেটমেন্ট বা আনুমানিক একটা স্টেটমেন্ট, যেটার বেসিসে কি হয়, যেটার বেসিসে আমরা রিসার্চকে সঠিকভাবে করতে পারি বা স্টেপ বাই স্টেপ রিসার্চ করতে পারি, বা যেটার ওপর ভিত্তি করেই আমরা রিসার্চের পরবর্তী ধাপগুলোর দিকে এগিয়ে থাকি বা অগ্রসর হয়। নেক্সট এবার দেখব যে মেন ফাংশন অফ হাইপোথেসিস অফ এ হাইপোথেসিস, অর্থাৎ হাইপোথেসিসের মেন ফাংশন কি। হাইপোথেসিসের মেন ফাংশন যদি দেখতে চাই, হাইপোথেসিস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কি এটি অনেক
রিসার্চের ক্ষেত্রে কি নেসেসিটি বা প্রয়োজনীয় নয়। যেমন আমাদের এক্সপেরিমেন্টাল, এক্সপোস্ট ফ্যাক্টর, তাছাড়াও হিস্টোরিক্যাল ইত্যাদি রিসার্চের ক্ষেত্রে কি হয়, আমাদের হাইপোথিসিস বা টেন্টেটিভ স্টেটমেন্ট নেওয়া জরুরি হয়ে পড়ে না বা জরুরি হয় না। এগুলিতে হাইপোথিসিস না নিলেও কাজ হয়ে যায় বা রিসার্চ হয়ে যায়। এ পারফেক্টলি ভ্যালিড রিসার্চ ক্যান বি কন্ডাক্টেড ইভেন উইদাউট ফর্মুলেটিং অ্যানি হাইপোথিসিস। অর্থাৎ একটি সঠিক ভ্যালিড রিসার্চ হতে পারে কি ফর্মুলেটিং অ্যানি হাইপোথিসিস, অর্থাৎ কোনো হাইপোথিসিস নিয়োগ ছাড়াই বা হাইপোথিসিস না করেই একটি রিসার্চ কন্ডাক্ট হতে পারে ভ্যালিড রিসার্চ। কিন্তু ইন জেনারেল ফর্মুলেশন পারফর্মস দ্য ফলোয়িং ফাংশন, অর্থাৎ কিন্তু জেনারেল ক্ষেত্রে এই হাইপোথিসিস ফর্মুলেশন যে কাজগুলি করে থাকে বা হাইপোথিসিস ফর্মুলেশনের ফলে যে সুবিধাগুলি বা হয় রিসার্চের ক্ষেত্রে সেগুলি হলো: 1 নম্বর, দে ব্রিং ফোকাস, ক্ল্যারিটি, স্পেসিফিসিটি ইন দ্য রিসার্চ স্টাডি। অর্থাৎ রিসার্চ স্টাডির ক্ষেত্রে কি হয়, রিসার্চার ফোকাস করতে পারে নির্দিষ্ট বিষয়ের ওপর, তাছাড়াও সে রিসার্চের বিষয়বস্তুর সম্বন্ধে ক্ল্যারিটি হতে পারে এবং স্পেসিফিসিটিও হতে পারে। নেক্সট, ইট হেল্প ইন মেকিং স্যাম্পল ডিজাইন। অর্থাৎ যেটি বললাম, হাইপোথিসিস কী করে পরবর্তী স্টেপগুলির দিকে এগিয়ে যেতে বা অগ্রসর হতে সাহায্য করে। পরবর্তী স্টেপের মধ্যে পড়ে কি স্যাম্পল ডিজাইন, অর্থাৎ এই হাইপোথিসিসের বেসিসে স্যাম্পল ডিজাইন করতে হেল্প করে। তাছাড়াও 3 নম্বর যেটি ফাংশন বা কাজ হাইপোথিসিসের, দে মেক দ্য স্টাডি মোর অবজেক্টিভ। অর্থাৎ যে রিসার্চ করছি সেই রিসার্চ স্টাডিটিকে বা রিসার্চ প্রবলেমটিকে অবজেক্টিভভাবে বা নৈব্যক্তিকভাবে স্টাডি করতে কি হাইপোথিসিস সাহায্য করে। তাছাড়াও দে ফ্যাসিলেট দ্য ফর্মুলেশন অফ এ থিওরি। অর্থাৎ একটি থিওরিকে ফর্মুলেশন করতেও কি রিসার্চ হাইপোথিসিস সহায়তা করে বা রিসার্চ হাইপোথিসিসের কাজ হলো কি একটি থিওরিকে ফর্মুলেট করা বা ফ্যাসিলেট করা। নেক্সট চলে যাব টাইপে, টাইপ অফ হাইপোথিসিস। হাইপোথিসিসের টাইপ কী কী? হাইপোথিসিসের টাইপ যদি দেখি তাহলে মূলত যে 2 টাইপ দেখতে পাবো, একটি হলো নাল হাইপোথিসিস, অপরটি হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মিন্স হলো সিগনিফিক্যান্ট ওয়ার নো রিলেশন বিটুইন 2 ভ্যারিয়েবল। অর্থাৎ নাল হাইপোথিসিসের ক্ষেত্রে 2টি ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নাই, এই রকম বোঝাবে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস মিন্স রিজেকশন অফ নাল হাইপোথিসিস। অর্থাৎ নাল হাইপোথিসিসের রিজেকশনই হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। যদি এক্ষেত্রে উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটি ভ্যারিয়েবল ছেলে এবং অপরটি মেয়ে, অর্থাৎ একটি ক্লাসের ছেলে এবং মেয়েদের মধ্যে আইকিউগত বা বৌদ্ধিক কোনো পার্থক্য নেই। যখনই কোনো বৌদ্ধিক পার্থক্য নেই এই রকমের বলে দিচ্ছি, তার মানে কি হচ্ছে ছেলে এবং মেয়ে 2 ভ্যারিয়েবলের মধ্যে কোনো পার্থক্য নেই বা কোনো রিলেশন নেই, তখনই সেটা হয়ে যাবে কি নাল হাইপোথিসিস, মানে সেখানে 0 বোঝাবে। তাই নাল হাইপোথিসিসের অপর একটি নাম হচ্ছে কি H0। এটি হচ্ছে নাল হাইপোথিসিসের অপর একটি নাম বা নাল হাইপোথিসিসের সংক্ষেপ। আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি? অল্টারনেটিভ হাইপোথিসিস যেখানে মানে দুটির মধ্যে পার্থক্য বোঝাবে, কিংবা নাল হাইপোথিসিস যখন রিজেক্ট হবে। আমরা যে নাল হাইপোথিসিসের উদাহরণটি দেখলাম সেখানে দেখলাম কি ছেলে এবং মেয়ের মধ্যে কোনো বৌদ্ধিকগত বা বুদ্ধিগত পার্থক্য নেই। যখনই সেটা রিজেক্ট হবে তার মানে কি পার্থক্য আছে। যখনই পার্থক্য আছে হয়ে যাবে তখনই সেটি হয়ে যাবে কি অল্টারনেটিভ হাইপোথিসিস। আর এই অল্টারনেটিভ হাইপোথিসিস যেহেতু দুটির মধ্যে একটি হচ্ছে, তাই এটিকে H1 দ্বারাও চিহ্নিত করা হয়। তাহলে কি বোঝা গেল? অল্টারনেটিভ হাইপোথিসিসকে H1 দ্বারা আর নাল হাইপোথিসিসকে H0 দ্বারা চিহ্নিত করা হয়। এবারে আমরা জানব যে কোন হাইপোথিসিসকে টেস্ট করা হয়। আমাদের যে দুটো হাইপোথিসিস দেখতে পাচ্ছি, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, মূলত
নাল হাইপোথিসিসকে কী করে রিসার্চের ক্ষেত্রে নাল হাইপোথিসিস ধরে রিসার্চ করে, কারণ হচ্ছে নাল হাইপোথিসিস ধরে রিসার্চ করলে রিসার্চারের সুবিধা হয় অনেক ক্ষেত্রে। আর সেই নাল হাইপোথিসিস যখন অ্যাকসেপ্ট হয় তখন এর কিছু শর্ত থাকে, আর রিজেক্ট হয় তখনকার কিছু শর্ত থাকে। এবারে নাল হাইপোথিসিসকে কী করে একটা রিসার্চার সবসময় রিজেক্ট করতে চাই, অর্থাৎ নাল হাইপোথিসিস যাতে রিজেক্ট হয় সেই রকম টেন্ডেন্সি থাকে। কারণ নাল হাইপোথিসিস রিজেক্ট হলে কি অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হবে এবং রিসার্চার সাফল্যের দিকে এগিয়ে যাবে। তাই নাল হাইপোথিসিসকে, এই অল্টারনেটিভ হাইপোথিসিসকে অনেক সময় রিসার্চার হাইপোথিসিসই বলা হয়। অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিসের আমরা নাম কি পেলাম, একটা হচ্ছে H1 সংক্ষেপ, আর হচ্ছে নাম পেলাম রিসার্চার হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিস এর সংকেত কি পেলাম H0। আর এক্ষেত্রে যেটি মনে রাখার সবথেকে ভালোভাবে মনে রাখতে হবে যে বিষয়টি বা মনে রাখার বিষয় সেটি হলো নাল হাইপোথিসিসকে শুধুমাত্র আমরা টেস্ট করতে পারি, অল্টারনেটিভ হাইপোথিসিসকে টেস্ট করতে পারি না। পরীক্ষাতে অনেক সময় প্রশ্নটি এসে থাকে যে আমরা কোন হাইপোথিসিসকে টেস্ট করতে পারি, তখন আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের নাল হাইপোথিসিস, যে নাল হাইপোথিসিসকে আমরা কী করতে পারি? টেস্ট করতে পারি। এবার আমরা বুঝতে পারলাম কোন হাইপোথিসিসকে টেস্ট করতে পারি, নাল হাইপোথিসিসকে। এবার দেখব নাল হাইপোথিসিস টেস্টের ফলে যদি নাল হাইপোথিসিস রিজেক্ট হয় তাহলে কোন কোন ধরনের এরর দেখা যায়। নাল হাইপোথিসিসের ক্ষেত্রে দুই ধরনের এরর দেখতে পাই নাল হাইপোথিসিস টেস্টের ক্ষেত্রে। একটা হচ্ছে টাইপ 1 এরর আর একটা হলো টাইপ 2 এরর। টাইপ 1 এরর কখন হবে? টাইপ 1 এরর তখনই হবে যখন নাল হাইপোথিসিস যেটি নেওয়া থাকবে সেটি সত্য, কিন্তু এটি রিজেক্ট করবে রিসার্চার, তখন সেটি হবে টাইপ 1 এরর। সেটি যদি আমি ছবির দিকে দেখতে যাই, বা ছবিটি যেটি দিয়েছি একটা ইন্টারেস্টিং ছবি, দেখতে পাচ্ছ একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে, কিন্তু সে কি বারণ করে দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে ছেলেটি ট্রু লাভ ছিল, অর্থাৎ নাল হাইপোথিসিসটি ট্রু ছিল, কিন্তু মেয়েটি তা সত্ত্বেও রিজেক্ট করে দিচ্ছে। সেক্ষেত্রে কি একজনের ভুল হলো, শুধুমাত্র মেয়েটির, কারণ সে সত্যিকারের ভালোবাসা চিনতে পারলো না। তাই এক্ষেত্রে কি টাইপ 1 এরর, মানে যখন সত্য হওয়া সত্ত্বেও হাইপোথিসিসটি সত্য হওয়া সত্ত্বেও রিজেক্ট করে দিবে, তখন সেটি হয়ে যাবে টাইপ 1 এরর। এটিকে আবার আলফা এররও বলা হয়, আলফাও বলা হয়, যদিও আলফাটার সংকেত এর মতোই, তোমরা জানো, একে আবার আলফাও বলা হয়। আর টাইপ 2 এররের ক্ষেত্রে দেখতে পাবে যখন নাল হাইপোথিসিস ফলস হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ছেলেটি একে লাইক করে কিন্তু সত্যিকারের লাভ করে কিন্তু সত্যিকারের না এই মেয়েটিকে, তখন কি হচ্ছে? তখন তা সত্ত্বেও মেয়েটি অ্যাকসেপ্ট করছে, তখন হবে টাইপ 2 এরর। দেখো এখানে সত্যিকারের লাভ না, তাও অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ প্রথমে একটা ভুল করেছে অ্যাকসেপ্ট করে, এই নাল হাইপোথিসিসটিই ভুল, তাও আবার সেটিকে অ্যাকসেপ্ট করছে, তার মানে কি দুটি ভুল হয়ে গেল। তাই দুটি ভুল হওয়ার কারণে এটি হবে টাইপ 2 এরর। অর্থাৎ ট্রু হওয়া সত্ত্বেও যখন রিজেক্ট হবে তখন টাইপ 1 এরর, আর যখন ফলস হওয়া সত্ত্বেও অ্যাকসেপ্ট হবে তখন হবে টাইপ 2 এরর। এছাড়াও টাইপ 2 এররকে আবার বিটা এররও বলা হয়, বা বিটা এররও বলা হয়। আলফা এরর যেমন বললাম টাইপ 1 এররকে, সেই রকমই টাইপ 2 এররকে বিটা এররও বলা হয়। আশা করি মানে কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছি একটি উদাহরণের দ্বারা। আমরা বুঝতে পারলাম নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কী বা কাকে বলে, এর মধ্যে পার্থক্য কী কী, এবং নাল হাইপোথিসিসকে শুধুমাত্র কি টেস্টিং করতে পারি, তাছাড়াও নাল হাইপোথিসিসকে টেস্টিং করে যে দুই ধরনের এরর হয় সেই দুটি সম্বন্ধে জানলাম। এবার পার্থক্য আকারে দুটির মধ্যে কম্প্যারিজন একটু দেখে নেব শর্টকাটে।
যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয় আরও। এখানে নাল হাইপোথিসিসের মিনিং যদি দেখো তাহলে দেখবে ওই যেটি আগে বললাম, এখানে কি হবে, দেয়ার ইজ এ নো রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল, অর্থাৎ দুটি ভ্যারিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ থাকবে না। আর এখানে কি থাকবে, এখানে ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ থাকবে। বা ইন অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ স্টেটমেন্ট ইন হুইচ দেয়ার ইজ সাম স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স বিটুইন টু মেজারেবল ফেনোমেনা, অর্থাৎ দুটি মেজারেবল ফেনোমেনার মধ্যে সিগনিফিক্যান্স থাকবে বা রিলেশনশিপ থাকবে। তারপরে হচ্ছে এর কোনো অবজারভেবল ইফেক্ট থাকে না নাল হাইপোথিসিসের, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিসের কিছু অবজারভেবল ইফেক্ট থাকে। তাছাড়াও ইট ইজ হোয়াট দ্য রিসার্চার ট্রাই টু ডিসপ্রুভ, অর্থাৎ রিসার্চার কোনটিকে মানে বাতিল করতে চাইছে সেটি বোঝায় নাল হাইপোথিসিসে। আর এখানে কি প্রুভ করতে চাইছে রিসার্চার সেটি দেখা হয় অল্টারনেটিভ হাইপোথিসিসে। তাছাড়াও নো চেঞ্জ ইন ওপিনিয়ন ওর অ্যাকশান, অর্থাৎ নাল হাইপোথিসিসের মধ্যে কোনো চেঞ্জ বা ওপিনিয়নের কোনো চেঞ্জ বা অ্যাকশনের কোনো চেঞ্জ দেখা যায় না, কিন্তু এখানে অ্যাকশান ও ওপিনিয়নের চেঞ্জ দেখা যায়। তাছাড়াও এই টেস্টিংয়ের ক্ষেত্রে এটি ইনডাইরেক্ট এবং ইমপ্লিসিট থাকে, আর এটি ডাইরেক্ট এবং এক্সপ্লিসিট থাকে। তাছাড়াও অবজারভেশনের ক্ষেত্রে এটার রেজাল্ট অফ চান্স, আর এখানে রেজাল্ট অফ রিয়াল ইফোর্ট দেখা যায়। আর একে আগেই বললাম ডিনোটেড করা হয় কিসের মাধ্যমে, H0 আর H1। নেক্সট আমরা জানব আরও কিছু হাইপোথিসিসের টাইপ নিয়ে। প্রথম টাইপ যেটি আছে ডেসক্রিপটিভ হাইপোথিসিস। এখানে কি করা হয়, ইট ইজ ফর্মুলেটেড টু বি ডেসক্রাইব ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এটি ফর্মুলেট করা হয় ক্যারেক্টারিস্টিককে বা কোনো ভ্যারিয়েবলের ক্যারেক্টারিস্টিককে ডেসক্রাইব করতে। যেমন দ্য প্রেজেন্ট রেট অফ আনএমপ্লয়মেন্ট ইন আরবান এরিয়া অফ ইন্ডিয়া ইজ 10%, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট আরবান এরিয়ার ইন্ডিয়ায় রেট 10%। এই উদাহরণটি যে দেওয়া আছে এখানে কি করা আছে, এখানে আনএমপ্লয়মেন্টের ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলি দেখিয়েছে ইন্ডিয়ার বেসিসে কত পার্সেন্ট সেটি, তাহলে কি একটি ডেসক্রিপটিভ হাইপোথিসিস। নেক্সট হচ্ছে রিলেশনাল হাইপোথিসিস। রিলেশনাল হাইপোথিসিস কোনটি, রিলেশনাল হাইপোথিসিস হলো সেই হাইপোথিসিস যেখানে দুটি ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন দেখায়, দুটি ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন দেখায়। যেমন প্যারেন্ট রেসিডিং ইন আরবান এরিয়া স্পেন্ড মোর মানি অন দ্য এডুকেশন অন দেয়ার চিলড্রেন, অর্থাৎ এখানে আরবান এরিয়ায় প্যারেন্ট বসবাস করে কিসের জন্য, স্পেন্ড করে মোর মানি অন দ্য এডুকেশন দেয়ার চিলড্রেন, অর্থাৎ তার শিশুদের শিক্ষার জন্য বেশি মানি স্পেন্ড করে। এখানে কি মানি এবং এডুকেশান এই দুটি ভ্যারিয়েবলের ওপর রিলেশনশিপ দেখিয়েছে, তাই এটি রিলেশনাল হাইপোথিসিস। নেক্সট এক্সপ্লেনেটরি হাইপোথিসিস। এখানে কি করে, এখানেও দুটি ভ্যারিয়েবলের মধ্যে কজ ইফেক্ট রিলেশনশিপ দেখে তার সম্বন্ধে এক্সপ্লেন করে। দে গাইড অ্যাবাউট দ্য কজ ইফেক্ট রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল, when salaries increase, the spending on food items also increase, অর্থাৎ যখন স্যালারি ইনক্রিজ হয় তখন ফুডের ক্ষেত্রে টাকা খরচ বা টাকা স্পেন্ডের ব্যাপারটাও কী হয়, ইনক্রিজ হয়। নেক্সট যে আরও টাইপগুলি দেখব, সে টাইপ দুটি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি ডাইরেকশনাল এবং নন ডাইরেকশনাল হাইপোথিসিস। ডাইরেকশনাল হাইপোথিসিস কি, ডাইরেকশনাল হাইপোথিসিস হলো এমন হাইপোথিসিস যেখানে স্পেসিফিক একটি ডাইরেকশনে বা ডাইরেকশনের দিকে রিসার্চার যেতে পারবে, আর এখানে কোনো রিসার্চারকে স্পেসিফিক ডাইরেকশন দেওয়া থাকবে না। যেমন এখানে বলা আছে ইন স্টাডিজ রিলেটিং টু দ্য অ্যাকাডেমিক পারফরমেন্স অফ বয়েজ অ্যান্ড গার্ল, অর্থাৎ এখানে রিলেট করা আছে কি বয়েজ এবং গার্লকে
তার অ্যাকাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে। দ্য নাল হাইপোথিসিস উড স্টেট দ্যাট বয়েজ আর গার্ল হ্যাভ সেম ইকুয়াল পারফরমেন্স লেভেল। অর্থাৎ নাল হাইপোথিসিসে বলা আছে বয়েজ এবং গার্লের মধ্যে পারফরমেন্সের লেভেল হচ্ছে ইকুয়াল, অর্থাৎ গার্ল এবং বয়েজ উভয়ে একই রকম পারফরমেন্স করতে পারে। দ্য ডাইরেকশনাল হাইপোথিসিস মে স্টেট দ্যাট বয়েজ ওর গার্ল আর মোরেবল। অর্থাৎ এখানে বলা আছে ডাইরেকশনাল হাইপোথিসিস কি বয়েজ এবং গার্ল উভয়েই কি মোরেবল, অর্থাৎ উভয়ই ভালোভাবেই সক্ষম। এখানে কি ইট টেন টু বি স্পেসিফিক অ্যাবাউট দ্য আউটকাম। অর্থাৎ এখানে স্পেসিফিক আউটকামের সম্বন্ধে মোর স্পেসিফিক আউটকাম সম্বন্ধে কি রিসার্চার বুঝতে পারছে যে গার্ল এবং বয়েজ উভয়ই এবল। এবার নন ডাইরেকশনালের ক্ষেত্রে কি হয়, এখানেও জেন্ডার ডিফারেন্স দেখা যায়। এখানে কোনো আইডিয়া থাকে না, নো আইডিয়া হোয়েদার বয় আর গার্ল মোরেবল আর গার্লস আর মোরেবল। অর্থাৎ এখানে কোনো আইডিয়া থাকে না বয়েজ বেশি সক্ষম ভালো রেজাল্ট করতে, না গার্লস বেশি সক্ষম। এই দুটির মানে ডাইরেকশনই এখানে ঠিক থাকে না, বা এখানে বলতে পারা যায় না কারা বেশি এবল বা কারা বেশি অ্যাকাডেমিক পারফরমেন্সের দিক থেকে ভালো। তাহলে বুঝতে পারলাম ডাইরেকশনাল হাইপোথিসিস কী এবং নন ডাইরেকশনাল হাইপোথিসিস কী। আশা করি আজকের ভিডিওয়ে হাইপোথিসিস কী, হাইপোথিসিসের টাইপস সমস্তটাই তোমরা ভালোভাবে বুঝতে পারলে, জানতে পারলে। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে বা সম্পূর্ণটাই বুঝতে পেরেছ। যদি এইরকমই ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। আজকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আবার তাড়াতাড়ি আসছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।